নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক প্যাক আপ করলো পশ্চিমবঙ্গে। শেষ পর্যন্ত খবরটা অনেক দিনই ছিল। প্রশান্ত কিশোরের আইপ্যাক যেমন পশ্চিমবঙ্গে শাখা প্রশাখা বিস্তৃত করেছিল দীর্ঘদিন ধরে, পরবর্তীকালে প্রতীক জৈন সরাসরি কলকাতায় এসে ডেরা বেঁধেছিলেন এবং গোদরেজ ওয়াটার সাইডে অফিস করেছিলেন, নিজের বাড়ি ফ্ল্যাট নিয়েছিলেন লাউডন স্ট্রিটে। আর ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সাম্প্রতিককালে আইপ্যাক নিয়ে বিস্তর আলোচনা। 8ই জানুয়ারি আইপ্যাকের বাড়িতে, অফিসে প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করলো, তার অফিসে ইডি রেড করলো এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ছুটে গেলেন, সঙ্গে রাজীব কুমার, সঙ্গে মনোজ ভার্মা, সঙ্গে নন্দিনী চক্রবর্তী, সবাইকে নিয়ে সেই রেডে হাজির থাকলেন। কিন্তু শেষ পর্যন্ত সেটা নিয়ে মামলাও হলো, বিস্তর আলোচনা হলো, 2026-এর নির্বাচনও হলো। কিন্তু সেই নির্বাচনে মুখ থুবড়ে পড়লো তৃণমূল কংগ্রেস। 80টি আসন নিয়ে 100 অতিক্রম করতে পারলো না। ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আমরা অপেক্ষায় ছিলাম যে আইপ্যাকের ভবিষ্যৎটা কী হয়। আইপ্যাকের ভবিষ্যৎ হলো, আইপ্যাক পশ্চিমবঙ্গকে চিরতরে বিদায় জানালেন। সরাসরি যে কয়েকজন কর্মী, গুটি কয়েক কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে কাজ করেন, তারা ছাড়া বাকি সমস্ত আইপ্যাকের যারা সিনিয়র লেভেলের কর্মী, তাদের সবাইকে দক্ষিণ ভারতে রওনা হওয়ার নির্দেশ দেওয়া হলো। আর তারা হয়তো তামিলনাড়ু কিংবা কেরল বা কর্ণাটকে তারা বাসা বাঁধবেন এবং আইপ্যাক পশ্চিমবঙ্গ থেকে তার বিজনেসটাকে প্র্যাকটিক্যালি ক্লোজ করে দিল। আমি আজকে এই খবরটা নিয়ে প্রতিবেদনে এলাম, তার কারণ নির্দিষ্টভাবে দুটো আছে। খবরটা অনেক দিন ধরেই সংগ্রহ করার চেষ্টা করছিলাম যে নিচের লেভেলে আইপ্যাক প্রচুর কর্মী ছাঁটাই করে দিয়েছেন, ভার্চুয়াল মুডে কাজ করবেন বলে নির্দেশ দেওয়া হয়েছিল জানেন নির্বাচনের আগে। শেষ পর্যন্ত নির্বাচন ক্রস করলে 10 তারিখ 11 তারিখ গেলে আমরা জানাবো যে আমাদের পরবর্তী কর্মসূচি কী হবে। শেষ পর্যন্ত আইপ্যাক সেই সিদ্ধান্তটা তার কর্মীদের জানিয়ে দিয়েছেন। খুব গুটি কয়েক বাছাই করা সিনিয়র লেভেলের কর্মীদের তাদের নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণ ভারতে রওনা দেওয়ার জন্য। তারা যাবেন কি না সেটা পরের ব্যাপার। নবান্নের পাশে উপান্নে প্রচুর আইপ্যাকের কর্মীকে ঢুকিয়ে রাখা হয়েছিল। রাজ্য সরকারের বিভিন্ন অফিসে কন্ট্রাকচুয়াল ফর্মে আইপ্যাকের প্রচুর কর্মীদের ঢুকিয়ে রাখা হয়েছে, যাদের দিয়ে বিভিন্ন তথ্য ম্যানিপুলেশন, জাগলারি, বিভিন্ন সরকারি কাজকর্মগুলোকে চালানো হতো। এরা প্র্যাকটিক্যালি একে একে চাকরি ছাড়তে শুরু করে দিয়েছেন এবং রাজ্য সরকার যেহেতু সমস্ত ডিপার্টমেন্টগুলোতে ইন্টারনাল অডিটের নির্দেশ দিয়েছেন এবং তার প্রেক্ষিতেই উঠে আসছে কোন ডিপার্টমেন্টে কতজন অবৈধভাবে কন্ট্রাকচুয়াল কর্মী আইপ্যাক ঢুকিয়ে রেখে দিয়েছেন এবং স্বাভাবিকভাবে তাদের চিহ্নিতকরণ শেষ হলেই তাদের ব্যাপারে রাষ্ট্র সরকার নির্দিষ্টভাবে যদি অবৈধ রিক্রুটমেন্ট হয় ব্যবস্থা নেবে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতীক জৈন অ্যান্ড টিম তারা শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গটা ছেড়ে চলে গেল। এই রিপোর্টটা যখন আপনাদের কাছে পেশ করছি, আরও একটা রিপোর্ট আমার মনে হয়েছে আপনাদের দেওয়া দরকার। এই আইপ্যাকের যিনি মূল কো-ফাউন্ডার ছিলেন প্রথম দিকে, প্রশান্ত কিশোর, পিকে, তিনি কি করছেন? গতকালই খবর পেলাম যে পিকে বিহারের মাটিতে জনসুরাজ পার্টি খুলেছিলেন, সেখানে সফল হননি। কিন্তু এবার জনসুরাজ পার্টি তার কার্যক্রম বিহারে চালাবেন, কিন্তু পিকে এবার একটা আশ্রম তৈরি করেছেন, সেই আশ্রমে চিরস্থায়ীভাবে চলে যাচ্ছেন নিজের বাড়ি ছেড়ে। এবং তিনি ঘোষণা করেছেন সর্বসম্মুখে যে যতদিন না বিহারের মাটিতে রাজা বদলেছে কিন্তু রাজত্ব বদলায়নি, রাজত্বের ফরমেশনটা এক থেকেছে তার মতে। ফলত স্বাভাবিকভাবে যতদিন না বিহারের সামগ্রিক পরিবেশ বদলাতে পারি, ওই আশ্রম থেকে বসেই আমি প্রশান্ত কিশোর কাজ করব। আমার একটা ধারণা ছিল পিকে বোধহয় আবার আইপ্যাকে ফিরে আসবেন না। আইপ্যাক তার 3 জন ডিরেক্টরকে নিয়ে কাজ করছেন। একজন ডিরেক্টর জেলে গিয়েছিলেন, প্রতীক জৈন কবে যাবেন জানি না। কিন্তু শেষ পর্যন্ত এই আইপ্যাক সংক্রান্ত মামলাটা সম্ভবত 18ই আগস্ট আবার সুপ্রিম কোর্টে পরবর্তী দিন ধার্য হচ্ছে। খুব বেশি তার ভবিষ্যৎ আছে বলে মনে হয় না। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত প্রতীক জৈনের এই রাজ্য ছাড়াটা খুব স্বাভাবিক। তার কারণটা হচ্ছে প্রতীক জৈন বেসিক্যালি অপারেট করতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ই এখন বিপদে আছেন। তৃণমূল কংগ্রেসের মধ্যে অভিষেক থাকবেন কি থাকবেন না, অভিষেককে দল থেকে বিতাড়িত করা হবে কি হবে না, সেই জল্পনা যখন চলছে, সেই সময় দাঁড়িয়ে আইপ্যাককে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের কাজকর্ম পরিচালনা করার সিদ্ধান্ত নেবেন কি করে, তাদের নির্দেশ দেবেন কি করে, প্রশ্ন 1। প্রশ্ন 2, সেটাও আরও খুব ইন্টারেস্টিং, আইপ্যাকের টিম গ্রাউন্ড লেভেলে বিচরণ করতে গেলেই সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তাদের তাড়া করবেন। আমি বলছি না মারবেন, তাড়া করবেন। তার কারণ আইপ্যাকের বিরুদ্ধে জনরোষ তৃণমূল কংগ্রেসের ভেতরে যে লেভেলে আছে, ফলত আইপ্যাকের অপারেট করা তৃণমূল কংগ্রেসের গ্রাউন্ড লেভেলে
অসম্ভব, নেক্সট টু ইম্পসিবল। ফলত সেই আইপ্যাকের কর্মীদের তারা রাখবেন কী করে? তৃতীয় পয়েন্ট যেটা, আইপ্যাকের এই কর্মীদের যে যথেষ্ট বড় টাকার মাইনে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়ার ব্যবস্থা করেছিলেন, টাকাটা তো প্র্যাকটিক্যালি দিতেন আইপ্যাককে এবং হাওয়ালা মারফতও টাকা দিতেন। ফলত সেই টাকা দেওয়ার সিস্টেমটা তো উঠে যাচ্ছে। টাকা দেবেন কি করে? ক্ষমতায় নেই, সরকারে নেই। ফলত আইপ্যাককে টাকা দিতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে রেখেই বা কী করবেন? কারণ আইপ্যাককে তো অপারেটও করাতে পারবেন না। একদিকে যেমন আইপ্যাকের বিশাল অর্থ জোগাতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে আইপ্যাককে অপারেট করাতে পারবেন না, তৃতীয়ত হচ্ছে দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন কোণঠাসা হয়ে গেছে। ফলত আলটিমেটলি আইপ্যাক এই ডিসিশনটা নিল। মানে আমি এই যে মাসে আপনাদের কাছে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করছি, মে মাস শেষ হতে চলেছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে সিদ্ধান্ত নিল আইপ্যাক, বাই বাই পশ্চিমবঙ্গ। প্রশান্ত কিশোর কালীঘাটে ভোটার লিস্টে মিত্র ইনস্টিটিউশনে ভোটার হিসেবে নাম তুলে রেখেছিলেন, আপনারা জানেন যে একসময় পশ্চিমবঙ্গে ডেরা বাঁধবেন। প্রতীক জৈন তিনি তাঁর হেডকোয়ার্টার্সটা গোদরেজ ওয়াটার সাইডে করেছেন, বিশাল ব্যয়বহুল একটা ফ্ল্যাট, সে ফ্ল্যাটও সম্ভবত ছেড়ে দিচ্ছেন। এবং লাউডন স্ট্রিটে যেখানে তিনি বাড়ি রেখেছিলেন, আমি জানি না শেষ পর্যন্ত সেখানে বাড়ি রাখবেন কি না। শেষ পর্যন্ত হয়তো প্রতীক জৈনও দক্ষিণ ভারতের দিকে রওনা দেবেন। হয়তো তামিলনাড়ু তার ডেস্টিনেশন হবে, হয়তো তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ তার ডেস্টিনেশন হতে পারে, হয়তো কর্ণাটক বা কেরল ডেস্টিনেশন হতে পারে, এর বাইরে কোনো জায়গায় নয়। খুব ইন্টারেস্টিং খবর আমার মনে হলো আপনাদের দেওয়া দরকার। বাংলা হাঁপ ছেড়ে বাঁচলেও সবথেকে বড় কথা হচ্ছে রাজ্যের কোষাগারের টাকা যেত, বিভিন্নভাবে লুটপাটের টাকা এই আইপ্যাকে যেত। এখন আর কেউ বাইরে, বহু কর্মী যারা আছেন বাইরে, কেউ পরিচয় দিতে সাহস করছে না যে আমি আইপ্যাকের কর্মী ছিলাম, কারণ তাহলে পিঠে ঘা পড়বে, তিনিও বুঝছেন। ফলত তিনি প্রাইভেট সেক্টরের কর্মী ছিলেন, কাজ নেই, এই মুহূর্তে কর্মহীনতায় ভুগছেন, হয়তো বাংলার বাইরে তাঁরাও রওনা দেবেন। কিন্তু আমার নিজের ধারণা আইপ্যাকের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে শুধু শেষ হলো না, সারা ভারতবর্ষের মাটিতে আইপ্যাককে দিয়ে রাজনৈতিক দল আর অপারেট করতে সাহস করবেন না পশ্চিমবঙ্গের এই রেজাল্টের প্রেক্ষিতে। আপাতত এইটুকু, আরও বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে নিয়ে আসবো আপনাদের কাছে। নতুন বাংলায় মাঝে মাঝে চোখ রাখবেন সকাল 10টায়। নমস্কার ভাস্করদা, সন্ময় বলছি। হ্যাঁ দাদা নমস্কার। বলছি 30 তারিখের পরিবর্তে 1 তারিখ আপনাদের নবান্নে ডাক পেয়েছেন। আর এটা কি সত্যি? হ্যাঁ ওটা একদমই ঠিক কথাই। আজকে আমাদেরকে জানানো হয়েছে চিঠি দিয়ে, এবং বলা হয়েছে যে মিটিংটা একটু চেঞ্জ হয়েছে শিডিউলটা, কারণ এটা ছিল 30 তারিখে, সেটাকে চেঞ্জ করে আমরা 1 তারিখ করছি। 1 তারিখ 14 তলাতে নবান্নের যে কনফারেন্স রুম আছে, সভাঘর আছে, সেখানে হবে। আচ্ছা, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে থাকছেন তাতে? হ্যাঁ, মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই থাকবেন। আচ্ছা, আপনাদের প্রস্তুতি কতদূর? আপনাদের মানে পরিকল্পনা কোন কোন বিষয়ে কথা বলবেন সেগুলো ঠিক করে নিয়েছেন? এখন এখানে যেহেতু লেখা আছে যে মামলা কেন্দ্রিকই থাকবে সমস্তটাই, সুতরাং মামলা সম্পর্কিতই আলোচনা হবে খুব স্বাভাবিকভাবে, এটাই খুব স্বাভাবিক। আমরা অবশ্যই গ্রান্ট ইন এডের বিষয়টাকে তুলবো। তার কারণ হচ্ছে যে গ্রান্ট ইন এড দিয়ে নিয়ে তখন যে নোটিফিকেশন তখন বের করে দিয়েছিল ভোটের আগে, সরকার বলে গিয়েছিল সেখানে তারা অ্যাক্টিভ কনসিডারেশনের কথা বলেছিলেন, কিন্তু সেটা নিয়ে এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। সরকারি কর্মচারীদের মধ্যে একটা বড় অংশ পাননি, যাদের স্যালারি কলকাতার বিভিন্ন, বিশেষ করে স্টেট ব্যাংক থেকে হয়, তারা স্যালারি বলছি মানে পেনশনটা যারা পান তারা এখনো পর্যন্ত পাননি। এনবিএ পুলিশের যারা স্টাফ তারা পাননি এখনো, তারা যদিও ডিএ পান কিন্তু এই বকেয়া পাননি, তাদেরকে বাদ রাখা হয়েছিল। বাদ রাখা হয়েছিল প্রত্যেকটা অফিসের একটা নির্দিষ্ট সংখ্যাকে, মানে ইচ্ছা করে তারা কিন্তু প্রাপ্য, তাদেরকে বাদ রেখে দেওয়া হয়েছিল। কি কারণে সেটা আমাদের জানা নেই। এবং তারই সাথে ইরিগেশন এবং পিডাব্লিউডি ডিপার্টমেন্টে ওয়ার্ক চার্জ এমপ্লয়ি বলে আলাদা একটা ডিপার্টমেন্ট হয়, ওয়ার্ক চার্জ, সেই ওয়ার্ক চার্জের এমপ্লয়িরা তারাও কিন্তু পাননি। তারা বর্তমান এবং যারা রিটায়ার করে গেছেন তারা কিন্তু এখনো পর্যন্ত পাননি। সুতরাং এই সমস্ত বিষয়গুলোকে তোলা হবে, এবং অন্যান্য বিষয়ে যদি আলোচনার অবকাশ থাকে তখন সেটা তো করব। আন্ডারটেকিং গুলোর ব্যাপারে আপনার কথা তুলবেন? হ্যাঁ, ওটাই তো বললাম প্রথমেই যে সরকার পোষিত ক্ষেত্র আর কি, গ্রান্ট ইন এড এর কথা বললাম। মানে স্কুলের স্কুলগুলো সবকিছু, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, মানে সমস্ত পুরসভা পঞ্চায়েত সব, পুরসভা পঞ্চায়েত, ট্রান্সপোর্ট কর্পোরেশন সহ যেগুলো আছে, বিভিন্ন বোর্ড কর্পোরেশন, বিভিন্ন যেগুলো আছে, যে প্রত্যেকটা বিষয়ই আমরা অবশ্যই তুলব।
সময় সুযোগ পেলে কি কন্ট্রাকচুয়াল কর্মী এদের নিয়েও কথা বলবেন? হ্যাঁ, অবশ্যই, মানে ওটা বলেই রাখছি, এবং সেটা এখন মানে সুযোগটা কিভাবে প্রশাসন দিচ্ছে সেটার উপর নির্ভর করছে। ঠিক ঠিক। আমরা চাইবো যে এই রকম আলোচনা নতুন সরকার এসে কর্মচারীদের সাথে নিয়মিতভাবে করুক। আপনারা কি সেই অনুরোধটা রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে? হ্যাঁ, সেটা আমাদের পক্ষ থেকে রাখা হবে, এবং সেটা আমরা বলেওছি। উনি মোটামুটি কথাও দিয়েছেন সেটা, এবং আমরা মুখ্যমন্ত্রী সেক্ষেত্রে যদি নাও হয় সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন আপনার কাছে, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনো কথা হয়েছিল আপনাদের? হ্যাঁ, মানে সংগঠনগতভাবে আমাদের হয়েছে, মানে অফিসিয়ালি কিছু হয়নি, কিন্তু আনঅফিসিয়ালি আনঅফিসিয়ালি আমাদের সাথে এখানে আপনারা বলেছেন যাতে সরকারি কর্মচারীদের বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যে যাতে সরকারের সঙ্গে বসা যায় তার মাঝে মধ্যে বলতে আমরা মানে মাসে 2 বার করে বসার কথা বলেছি। সেখানে যে মুখ্যমন্ত্রীকে থাকতে হবে সে কথা বলিনি আমরা। আমরা বলছি যে মুখ্য সচিব তারা থাকুন, তারা থেকে পরে এই সভাগুলো হোক, কারণ আলটিমেটলি সরকারি কর্মচারীরা যদি তাদের কথাগুলো বলার অবকাশ না পান, সেই সরকারটা খুব সুস্থভাবে চলতে পারে না আর কি। সেই সরকারটা অচিরেই মুখ থুবড়ে পড়ে। রিক্রুটমেন্ট নিয়ে কোনো আবেদন রাখবেন সরকারের কাছে? যদিও প্রথম সিটিং এত কিছু বলা মুশকিল, মানে নতুন নিয়োগ ব্যাপারে বিভিন্ন অপূর্ণ নতুন নিয়োগের ক্ষেত্রে তো আমাদের নিজস্ব মানে দাবি দেওয়া তো, হ্যাঁ, অবস্থান তো আছেই, যে আমরা তো চেয়েছি যে শূন্য পদগুলো পূরণ হোক। সুতরাং সেই বিষয়টা তো আছে আমাদের, ওটা তো থাকবেই। তবে সরকার যে ভাবে এগোচ্ছে এবং যে পদক্ষেপ নিচ্ছে তাতে আমরা অত্যন্ত খুশি। যেমন ধরুন, নিয়োগের ক্ষেত্রে তারা এই বিষয়গুলোকে বলেছেন। আপনারা জানেন যে ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যারা চাকরি করেছেন বা করতে চলেছেন তাদের বিষয়ে আমাদের বক্তব্য ছিল, যেগুলোকে তদন্ত করতে হবে, সেসব নিয়ে কাজ চলছে। ভাইভার মার্কস গুলোকে কমানো হয়েছে। আবেদনের ক্ষেত্রে, নতুন চাকরির আবেদনের ক্ষেত্রে পয়সা করে নেবে না সে কথাটা সরকার ঘোষণা করেছে। সুতরাং মানে বলতে পারেন যে আমাদের যা কিছু দাবি দেওয়া ছিল, যেগুলো আমরা তোলার চেষ্টা করেছি, সেই অনুযায়ী সরকার আমাদের প্রত্যাশা পূরণ করেই তো এখনো পর্যন্ত চলেছে। এখন অনেকে বলবেন যে ডিএর বিষয়টা, আশা করি সেই ক্ষেত্রেও সরকার পূরণ করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী তো এই আন্দোলনের সাথে নিজে উপস্থিত থেকেছেন, এটা মানে তার নিজের মতো করে আন্দোলনটাকে তিনি সময় দিয়েছেন, সেভাবে পথ দেখিয়েছেন। একটা কথা ভাস্কর, আপনাকে জিজ্ঞেস করছি, দেখুন সরকারের আর্থিক অনটন থাকবে, সমস্যা সংকট থাকবে, সেক্ষেত্রে তার মধ্যে থেকে সরকারি যে অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের জীবনের আয়ু খুব সীমিত হয়ে আসছে অনেক ক্ষেত্রেই, তাদের জন্য কি বিশেষভাবে বলবেন যে তাদের অর্থের সংস্থানটা একটু দ্রুত করার এই জাতীয় কোনো বক্তব্য কি আপনাদের বক্তব্যের মধ্যে থাকতে পারে? যদিও এ কথাটা আমার বলা উচিত না, কিন্তু আমার বারবার মনে হয় অসংখ্য অবসরপ্রাপ্ত কর্মচারীদের স্বার্থে। না, দেখুন, পেনশনারদের আমরা কিন্তু বিগত 3 বছর ধরে যে কথাগুলো বলছি সেগুলোর বন্ধ দরজার মধ্যেও যেমন পরিবর্তন হবে না, ওপেন মিডিয়ার সামনে বলতেও আমাদের সেটা পরিবর্তন হবে না। তাদের ক্ষেত্রটাকে অগ্রাধিকারের তালিকায় যে পেনশনাররা মানে সামান্য একটু পেনশন পান, তাদের বিষয়টাকে অগ্রাধিকার দিতেই হবে। এটা নিয়ে আমরা যারা চাকরি করছি তাদের মধ্যেও কোনো বুঝলে সরকার এই মানে আমরা দেখি সরকার কি চাইছেন, আমরা তারপরে তো আমরা চাইবো যে আমরা এখনই চাইবো যে সবাইকে মিটিয়ে দেওয়া হোক, সবাইকেই মানে অ্যাকাউন্টে দেওয়া হোক, সেটাই আমরা চাইবো টিএফএ দিলে পরে। কারণ তার সাথে রাজ্যটার সামগ্রিক বাজার অর্থনীতিটারও কিন্তু একটা সম্পর্ক আছে। টাকাটা মানুষের হাতে এলে পরে সেই টাকাটাই ঘুরপথে বাজারের মধ্যে আসে, আলটিমেটলি রাজ্যটার অর্থনৈতিক অবস্থার মানে ভালো হয়, এবং সরকারও সেই প্রচেষ্টাতেই আছে। সুতরাং দেখি যে সরকার কিভাবে ভাবনা চিন্তা করছে। আর শেষ প্রশ্ন আপনাকে, যদিও একটু কঠিন প্রশ্ন, ইচ্ছে হলে উত্তর দেবেন, না হলে উত্তর দেবেন না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আপনাদের অনুরোধ করেন, যেটা আগের মুখ্যমন্ত্রী করেননি, যে 1200 দিন আপনারা শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে শহীদ মিনারের ময়দানের তলায় মশার কামড় খেয়েও জীবনকে বাজি রেখে আপনারা বসেছিলেন, এবার ভাস্করবাবু আপনারা আন্দোলনটা তুলে নিন, শহীদ মিনারের তলা থেকে আপনাদের এই দীর্ঘস্থায়ী দীর্ঘদিনের অনশনটা তুলে নিন। আমরা সরকারগতভাবে আপনাদের প্রত্যেকটা
দাবি দেওয়ার সঙ্গে আলোচনার প্রেক্ষিতে মেটানোর চেষ্টা করবো। যদি এই ধরনের কোনো প্রস্তাব আসে ভেবে দেখবেন বা এরকম কিছু সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ধরুন মানে ওই প্রস্তাব যদি অন্ধঘরের মধ্যে দেওয়া হয়, আমরা যেমন ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত তো নিই না, এই আন্দোলন চলছে মানুষের সাধারণ কর্মচারীদের সমস্ত যোগদান এবং তাদের আলোচনা সাপেক্ষে যে সিদ্ধান্ত গৃহীত সিদ্ধান্ত তার ভিত্তিতে। সুতরাং সেই প্রস্তাব যদি আসে আমরা আমাদের কমিটির মধ্যে আলোচনা করবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সেই মতো আমরা জানিয়ে দেবো যে আমরা কি ইয়ে করতে চলেছি। তবে সেরকম কথা যদি তারা বলেন এবং সেই অনুযায়ী যদি পদক্ষেপ হয়, আমরা আর মানে কে চাই যে মানে আন্দোলনটাকে লাগাতার এভাবে চালিয়ে নিয়ে যেতে, সেটা তো আমরাও চাই না। কিন্তু সেটার মতো করে যদি পরিবেশ তৈরি হয় আমাদের অসুবিধা কিছু নেই। তাহলে 1 জুন বিকেল 5টায় সবার চোখ তো থাকবেই। আপনারা বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে কি বলেন। অনেক শুভেচ্ছা থাকলো যে গত অন্য বছর ধরে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো সরকারি কর্মচারীদের কথা শোনার জন্য তারা বসেননি। আজকে অন্তত তিনি বসছেন। অনেক শুভেচ্ছা থাকলো। ভালোভাবে না, ঘুরে আসুন। তিনি একটা কোথাও ভুল হলো। প্রথম দিকে যখন 2011 সালে আসেন হ্যাঁ, তখন প্রথম বোধহয় একবার বা দুবার বৈঠক করেছিলেন মানে কর্মচারী সংগঠনগুলোর সাথে, এবং তারপরেই যে বন্ধ করে দেন প্রশাসনিক ভবনটা রাইটার্স থেকে যখন নবান্নে নিয়ে চলে গেলেন, তারপরে যে দরজা বন্ধ হয়েছিল সেই বন্ধ দরজা আর কোনোদিন খোলেনি। হ্যাঁ, খুলেছিল তার তাবেদার কিছু লোকেদের জন্য, মানে নায়েবদের মতো কিছু লোককে কর্মচারী সাজিয়ে এবং কর্মচারী নেতৃত্ব সাজিয়ে তাদের মতো করে করে গেছেন। তাদের তার মুখের উপর বলার কিছু ক্ষমতা ছিল না। কর্মচারীদের দাবি দাওয়া নিয়েও তাদের বিশেষ কোনো মাথা ব্যথাও ছিল না। নিজেদের আখের গুছিয়ে গেছেন এবং তাদের লোকজন এখনো পর্যন্ত দপ্তরে দপ্তরে আছে এবং সেই রকম করেই ট্রেড সিন্ডিকেট এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ঠিক। আপনাকে এটাও আপডেট দিয়ে রাখি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আশু, অনেক ধন্যবাদ। ধন্যবাদ।